শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে সামনে। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 যে রয়েছে সেখানে ভৌতবিজ্ঞান সাবজেক্টে যে 2 নম্বর স্কুলটি রয়েছে সেই স্কুলের আমরা গ্রুপ ABC এর প্রশ্নোত্তর করে নিয়েছি। আজকে আমরা গ্রুপ ডি এর প্রশ্নোত্তরগুলি দেখে নেব। দেখতে পাচ্ছ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই 2 নম্বর স্কুলে যে গ্রুপ ডি এ যে প্রথম প্রশ্নটি রয়েছে 20 গ্রাম কঠিন যৌগ একে উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ বি এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস সি উৎপন্ন হয়। উৎপন্ন সি এর এসটিপিতে আয়তন 5.6 লিটার। তাহলে সি এর আণবিক ভর নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি হবে তোমার এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে গ্যাস সি এর যে মোল সংখ্যা তাহলে 22.4কে এই 5.6কে 22.4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.25 মোল বের হয়ে যাবে। ওখানে এ তাহলে বি হচ্ছে 9 গ্রাম আর সি দিয়ে আছে 5.6 লিটার দেওয়াই ছিল ওখানটায়। তাহলে গ্যাস যে সি তার ভরটা কত হবে 20 গ্রাম, সেখান থেকে ওই যে 9 গ্রামটা বাদ দিতে হবে। তাহলে 20 গ্রাম থেকে 9 গ্রাম বাদ দিলে বের হলো 11 গ্রাম। এবার আণবিক ভর বের করতে বলেছে সি এর, তাহলে ভর হচ্ছে ভর ভাগ মোল সংখ্যা, ভর হচ্ছে কত বের হলো 11 গ্রাম আর মোল সংখ্যা আমরা আগেই বের করেছি সি এর 0.25, এটাতে ভাগ করলে হলো 44 গ্রাম পার মোল। গ্যাস সি এর আণবিক ভর হলো 44 গ্রাম পার মোল। এরপরে রয়েছে যে 4.1 অথবাতে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ H2SO4 বিক্রিয়া ঘটালে কত পরিমাণ H2 গ্যাস উৎপন্ন হবে। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, কি করে করতে হবে অঙ্কটি সেটিও দেখে নাও। অঙ্কটিতে এরকমভাবে করতে হবে, আমাদেরকে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ সেখানে 100 থেকে 35 বাদ দিলে 65%। 100 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ 65 গ্রাম, 50 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ 65/100 গুণ 50, তাহলে কাটাকুটি করলে 32.5 গ্রাম। এবার জিঙ্ক প্লাস H2SO4 এখানে ZnSO4 প্লাস H2 এটা হলো বিক্রিয়া। এবার 65 হচ্ছে জিঙ্কের আণবিক ভর আর হাইড্রোজেনের আণবিক ভর হলো 1, 2-এর সঙ্গে 1 গুণ করলে হলো 2, তাহলে 65 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করছে। তাহলে 32.5 গ্রাম জিঙ্ক কতটা করছে হাইড্রোজেন 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। এরপরে 4.2 দাগে রয়েছে তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়, এর এসআই একক লেখো। একটা অধাতব তাপ পরিবাহীর নাম লেখো যার পরিবাহিতার উপর চেয়ে বেশি। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? তাপ পরিবাহিতাঙ্কটা হচ্ছে যে একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। আর এই সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হলো ক্যাল, সিএম মানে সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1 এস। আর এসআই পদ্ধতি তাপ পরিবাহিতাঙ্কের এককও লেখা আছে দেখতেই পাচ্ছ। আর এই যে প্রশ্নটা হবে হীরার তাপ পরিবাহিতা কিন্তু রূপোর চেয়ে বেশি, যেটা থার্ড পোর্শনের প্রশ্নটা ছিল। এরপরে 4.2 এর যে অথবাতে রয়েছে তামার পাত্রের সাপেক্ষে কোনো তরলের আপাত পোষণ গুণাঙ্ক দেওয়া রয়েছে, তামার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক দেওয়া রয়েছে, তরলের প্রকৃত পোষণ গুণাঙ্ক নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তরটি হবে তরলের প্রকৃত পোষণ গুণাঙ্ক নির্ণয় করার জন্য এটি হবে তরলের আপাত পোষণ গুণাঙ্ক 15.5 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস, আর তামার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক দেওয়া আছে আলফা = 1.7 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। প্রকৃত পোষণ গুণাঙ্ক সমান আমরা কি জানি যে আপাত পোষণ গুণাঙ্ক এবং তার সঙ্গে যেটা আছে পাত্রের পোষণ গুণাঙ্ক যেটা হবে। তাহলে এখানে 15.5 × 10⁻5 আছে, প্লাস হচ্ছে 3 আলফা লিখেছেন 3 গুণ, তাহলে আলফাটা তাহলে ওটা করা হলো, দুটোকে যোগ করলে হলো 20.6 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস, এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের। এরপরে 4.3 দাগে রয়েছে 220 V 100 ওয়াটের একটি বাতিকে 440 ভোল্ট লাইনে যুক্ত করা হলো। বাতিটিকে 160 ভোল্ট লাইনে যুক্ত করলে কি হবে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও কি হবে যে 220 V আর 100 ওয়াটের একটা বাতি 220 ভোল্টের স্বাভাবিক 100 ওয়াট শক্তিতে কাজ করে। এই বাতির প্রতিরোধ আর তাহলে 220 মানে V²/P, তাহলে 220² 100, তাহলে 484 ওহম। আর 160 ভোল্ট লাইনে যুক্ত করলে সেটা 160² 484 হচ্ছে, তাহলে এটা কাটাকুটি হলে 52.89 ওয়াট চলে আসছে। তাহলে বাতিটি স্বাভাবিকের তুলনায় কম বিদ্যুৎ গ্রহণ করবে এবং কম আলো দেবে। বাতিটি ম্লানভাবে জ্বললে
বাতিটি ম্লানভাবে জ্বলবে এবং স্বাভাবিক উজ্জ্বলতা পাবে না। যেহেতু কম ভোল্টেজে যুক্ত হয়েছে, এটি দীর্ঘদিন টিকলেও কর্মক্ষমতা কম থাকবে। এরপরে 4.3 বিতে রয়েছে বৈদ্যুতিক মোটরের শক্তি কীভাবে বাড়ানো যায়। বৈদ্যুতিক মোটরের শক্তি কীভাবে বাড়ানো যায় সেটি হলো আর্মেচারের তারের যে পাক সংখ্যা, আর্মেচারের তারের যে পাক সংখ্যা সে পাক সংখ্যা বাড়িয়ে মোটরের শক্তি বাড়ানো যায়। আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়েও মোটরের শক্তি বাড়ানো যায়। ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়ালেও বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি পায়। এটা হলো বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়। এরপরে 4.4 এতে রয়েছে 220 ভি 100 ওয়াট একটি বাতি রোজ 3 ঘন্টা করে জ্বালানো হলো, প্রতি ইউনিটে 3 টাকা দিতে হলে মাসিক খরচ কত হবে। 4.4 যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে এবার পাওয়ার রেটিং বের করতে হবে। পাওয়ার রেটিং মানে হচ্ছে তোমার 100 ওয়াট বাতির শক্তি, যেটা সেটাকে 0.1 কিলোওয়াট হলো, 1000 দিয়ে করে ভাগ করে। এবারে এখানে প্রতিদিন বিদ্যুৎ খরচ মানে 0.1 কিলোওয়াটের সঙ্গে 3 ঘন্টা, তাহলে 0.3 ইউনিট করে কারেন্ট পুড়ছে। সেই কারেন্ট কতদিন পুড়ছে? 30 দিন পুড়ছে। তাহলে 30 দিন যদি 0.3 যদি একদিন হয় তাহলে গুণ করলে 9 ইউনিট পড়ছে। 1 ইউনিটের দাম 3 টাকা হলে 9 ইউনিটের দাম কত? 27 টাকা বের হয়ে গেল। ওখানে একটি প্রশ্ন রয়েছে যে একমুখী সমপ্রবাহের কম্পাঙ্ক কত? 4.4 দাগে একমুখী সমপ্রবাহের যে কম্পাঙ্ক সেটি হচ্ছে 0 হার্জ। এরপরে 4.4 অথবাতে রয়েছে এতে ডিসি অপেক্ষা এসির সুবিধা লেখো। ডিসি অপেক্ষা এসির সুবিধা হচ্ছে ট্রান্সফরমারের সাহায্যে এসি এর ভোল্টেজ বাড়ানো বা কমানো যায় ও ট্রান্সফরমারে ডিসি ব্যবহার করা যায় না। 2 ভোল্টেজ বাড়িয়ে দূরবর্তী স্থানে এসিকে পাঠালে বৈদ্যুতিক শক্তির ক্ষতি তুলনামূলকভাবে অনেক কম হয়। আর 3 একমুখী কারক ব্যবহার করে এসিকে খুব সহজে ডিসিতে পরিণত করা যায়। 4 এসি এর উৎপাদন, প্রেরণ, বন্টন প্রভৃতি ডিসি এর তুলনায় কম খরচ সাপেক্ষ। এরপরে 4.4 অথবা বিতে রয়েছে এটি লাইভ তার ও নিউট্রাল তারের মধ্যে বিভব পার্থক্য কত হবে। আর সিতে রয়েছে 5 ফিউজ তার বলতে কি বোঝায়। এটা হচ্ছে অথবাতে যেটা রয়েছে লাইভ তার ও নিউট্রাল তারের মধ্যে বিভব পার্থক্য 220 ভোল্ট। আর 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় যে ওই ফিউজ তারের প্রবাহমাত্রার সর্বোচ্চ সহনসীমা 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ওই ফিউজ তারের প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ারের বেশি হলে তারটি গলে যায় এবং প্রবাহমাত্রা বন্ধ হয়ে যায়। এরপরে 4.5 রয়েছে সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎশনের সময় ফলে অ্যানোডের ভর হ্রাস এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন। এই প্রশ্ন উত্তরটি দেখে নাও। সেকেন্ড প্রশ্ন রয়েছে তড়িৎ বিশ্লেষণে এসি তড়িৎ প্রবাহ ব্যবহার করা যাবে কি? যুক্তি দাও। এসি ব্যবহার করা যাবে না তড়িৎ বিশ্লেষণে, কারণ এসি তড়িৎ প্রবাহের দিক ক্রমাগত পরিবর্তন হয়, যা তড়িৎ বিশ্লেষণে প্রয়োজনীয় স্থির অ্যানোড ও ক্যাথোড তৈরি করতে বাধা দেয়। তড়িৎ বিশ্লেষণে ধনাত্মক ও ঋণাত্মক মেরুর স্থিরতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এসি তড়িৎ প্রবাহ ব্যবহার করে সম্ভব নয়। এরপরে 4.6 দেখে যে শর্ত সমিত সমীকরণ সহ কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয় লেখো। ইউরিয়া শিল্প উৎপাদন কিভাবে হয় দেখতে পাচ্ছ। 150 বায়ুমণ্ডলীয় চাপ আর 200 থেকে 210 ডিগ্রি উষ্ণতায় 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ইউরিয়া উৎপন্ন হয়। বিক্রিয়া দুটো ধাপে ঘটে। প্রথম পর্যায়ে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, অ্যামোনিয়াম কার্বামেট যৌগ তৈরি করলো, অর্থাৎ NH2CO NH4। বা দ্বিতীয় পর্যায়ে ওই যে অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে যায়, বিয়োজিত হয়ে যদি ইউরিয়া তৈরি করে, NH2CO NH4 ভেঙে গিয়ে তৈরি করে NH2CO NH2, এটা হলো ইউরিয়া সংকেত, আর জল H2। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।